এই সেলটার ভিতরে সেই টেররিস্টগুলোকে রাখা হয়েছে। আজ কদিন ধরে এদের খাবার দেওয়া বন্ধ করা হয়েছে, যেন ক্ষুধার তাড়নায় হলেও এরা মুখ খুলে, কিন্তু এরা মাটি কামড়ে পড়ে আছে, তবুও মুখ খুলছে না। আজ এদেরকে এক নতুন ধরনের থেরাপি দেওয়া হবে। শালারা যতক্ষণ না মুখ খুলবে ততক্ষণ এদের ভিন্ন ভিন্ন উপায়ে আদর আপ্যায়ন অব্যাহত থাকবে। সাদাত হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে নেয় সময়টা, সকাল 7:45। রাফি প্রত্যয় হৃদয়দের যাওয়ার সময় হয়ে গিয়েছে প্রায়। সাদাত আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে প্রস্থান করে। এই মুহূর্তে বন্ধুদের বিদায় জানানো তার কাছে গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিহিত রাফি, প্রত্যয় এবং হৃদয় সম্পূর্ণ তৈরি যাওয়ার জন্য। সাহেব, সাদাত, জুনায়েদ, ফারদিনে থেকে বিদায় নেয় তারা হাস্যোজ্জ্বল মুখে। অতঃপর মুখোমুখি হয় মেজর শাহরিয়ার দুর্জয়ের। তারা যখন মেজরকে স্যালুট করতে প্রস্তুত তখন তাদের অবাক করে দিয়ে দুর্জয় নিজের দুহাত মেলে দেয় আলিঙ্গনের জন্য। উপস্থিত সকলেই বেশ অবাক হয় তাতে। তবে প্রত্যয় দ্রুত বিস্ময় কাটিয়ে দুর্জয়ের আলিঙ্গন গ্রহণ করে। জুনিয়রকে বুকে জড়িয়ে ধরে দুর্জয় তার কানে ফিসফিসিয়ে বলে, ভুলে যেও না, যেই প্রমাণই পাও না কেন তা সবার আগে জুলফিকার স্যার অথবা আমাকে জানাবে। এক এক করে বাকি দুজনকে আলিঙ্গন করে দুর্জয় একই কথা বলে। প্রত্যয়, রাফি এবং হৃদয় ভালো করেই জানে মেজর এরকম একটা কথা কেন বলেছে। তাদের কাছে অর্ডার আছে যেন সকল আপডেট সবার আগে কর্নেল জোবায়ের শিকদারের কাছে পৌঁছানো হয়। কিন্তু এই লোকটা খুব একটা পছন্দের না তাদের। ঠিক পছন্দ না বললে ভুল হবে, তাদের কাছে লোকটার ব্যবহার অবিশ্বাসযোগ্য ঠেকে। একজন সৈন্যের কাছে তার ফার্স্ট প্রায়োরিটি নিজের দেশের সুরক্ষা। সেই সুরক্ষার খাতিরে এমন দু একটা অর্ডারের থোড়াই কেয়ার করলে কোনো ক্ষতি নেই তারা মনে করে। বিদায়ের পালা শেষ হতে সৈন্যরা প্রাথমিকভাবে সামরিক হেলিকপ্টারে চড়ে বসে। তারা আগে এখান থেকে ঢাকায় যাবে, সেখান থেকে বাকিদের সঙ্গে একসাথে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করবে তারা। হেলিকপ্টার ধীরে ধীরে ভূমি ছেড়ে আকাশপথে ঊর্ধ্বগমন শুরু করতে তিনজন আরও একবার জানালা দিয়ে নিচের দিকে তাকায়, দেখে নেয় পরিচিত মুখগুলো। কে জানে এটাই যদি কারো শেষ যাত্রা হয়। বিকেলের এই সময়টা মূলত শিফট চেঞ্জিংয়ের সময়। সারাদিন অন্য দুজন দুর্জয়ের বাড়ির বাহিরে নিরাপত্তা দিলেও বিকেলের এই সময়টায় শিফট চেঞ্জ করে ইলিয়াস কাঞ্চন এবং তার সঙ্গে ডিউটিতে আসে। ঠিক বিকেল থেকে সারা রাত পর্যন্ত তারা বাণীর নিরাপত্তার দায়িত্বে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। ইলিয়াস এবং তার সঙ্গে সবে ডিউটিতে এসেছে। তারা যখন উঠোন জুড়ে টহল দিতে ব্যস্ত তখন আচমকা ইলিয়াসের সঙ্গে আসান বলে ওঠে তার প্রকৃতির ডাক এসেছে। সে এখনই রাস্তার ওপাশের ঝোপ থেকে 1 নম্বর কাজ সেরেই এসে পড়বে। ইলিয়াস বিরক্ত হলেও বলে দ্রুত আসতে। আসান প্রস্থান করতে ইলিয়াস একা একা চারিদিকে টহল দিতে থাকে। সময় পেরোয় 10 মিনিট, 20 মিনিট পেরিয়ে প্রায় 30 মিনিট হতে ইলিয়াস বিরক্ত হয়। আসানের একটা বদ অভ্যাস আছে, এটা সেটার উসিলায় দূরে গিয়ে সিগারেট 2-4টে টান মারার। তাই এই ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না ইলিয়াস। কিন্তু আচমকা উঠোন পেরিয়ে রাস্তার অপর পাশের ঝোপঝাড় হতে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসতে ইলিয়াস সতর্ক হয়ে যায়। দ্রুত নিজের সিভিল পোশাকের পেছন হতে একটা পিস্তল বের করে হাতে নেয়। বাড়ির দরজার কাছে গিয়ে কলিং বেল চাপে দ্রুত। মিনিট পেরোতেই ভেতর থেকে বাণী অভ্যাসগত স্বরে প্রশ্ন করে, কে? ম্যাডাম, আমি ইলিয়াস কাঞ্চন। আপনি দরজা ভালো করে লক করে বসুন, ভুলেও দরজা খুলবেন না। সম্ভব হলে দ্রুত দুর্জয় স্যারকে কল করুন। আই থিঙ্ক সামথিং ইজ ফিশিং হেয়ার। অনর্গল বলা কথাগুলো কানে পৌঁছাতেই বাণী ভীত হয়ে পড়ে। সামথিং ইজ ফিশি মানে কি হয়েছে বাহিরে? হিরণ ও লোকেরা কি বাণীর সন্ধান পেয়ে গিয়েছে? ভাবনাটা বাণীর মাথায় উকি দিতে সে তীরতীরে করে ঘামতে শুরু করে। সেকেন্ড লেফটেন্যান্ট ইলিয়াস কাঞ্চনের কথা মতন দরজার দুটো সিটকানি ভালো করে আটকে দেয়। ডাইনিং টেবিলের কাছ থেকে একটা চেয়ার টেনে এনে তা দিয়ে দরজায় ঠেক দেয়। অতঃপর দ্রুত গতকাল দুর্জয়ের দেওয়া ফোনটা থেকে দুর্জয়ের সেভ করা নাম্বারটাতে ডায়াল করে। 1 বার 2 বার 3 বার করে পরপর 6 বার কল দেয়, কিন্তু কলটা রিসিভ হয় না। বাণী ভীত হয়ে রয়, তার গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। আচমকা দরজায় জোরে করাঘাতের শব্দে তার সমস্ত শরীর কেঁপে ওঠে। এই করাঘাতের শব্দ বেশ হিংস্র ধরনের। বাণীর অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে এক একটা দানবীয় হাতের করাঘাতের শব্দে। সে দ্রুত রান্নাঘরের দিকে দৌড়ে যায়। ক্যাবিনেট হাতড়ে একটা ধারালো ছুরি হাতে নিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। রুমের এক কোণে মেঝেতে বসে রয় সে শক্ত করে ছুরি হাতে। অসহায় লাগছে তার খুব। হিরণ তাকে পেলে আস্ত রাখবে না। মানি আকাটার মাথা বিগড়ে আছে নিশ্চয়ই, বাণীকে ছিঁড়ে খাবে। অশ্রুসিক্ত দৃষ্টি মেলে বাণী হাতের ফোনের পানে চায়। কিছু একটা ভেবে দ্রুত দুর্জয়ের নাম্বার একটা মেসেজ সেন্ড করে। অতঃপর ফোনটা দ্রুত সাইলেন্ট করে বিছানা নিচে লুকিয়ে ফেলে। সে খুব ভালো করে টের পায় বাড়ির মেইন দরজাটা ভেঙে কিছু মানুষ বাড়ির ভেতর প্রবেশ করেছে। কয়েক জোড়া পায়ের এগিয়ে আসার শব্দ বাণীর রক্তহিম করে তোলে।
তবুও সে হাতে ছুরিটা শক্ত করে ধরে রয়। সে চেষ্টা করবে, যতদূর সম্ভব বাঁচার চেষ্টা করবে। হিরণের পক্ষে বন্নিকে সামলানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রথম এটা সেটা বলে মেয়েটাকে বুঝ দেওয়া যেত, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। এতদিন হয়ে গিয়েছে, অথচ বাণী এখনও কেন ফিরছে না? সে প্রশ্ন করতে করতে বন্নি হাঁফিয়ে উঠেছে। মেয়ের প্রশ্নের তাড়ায় হিরণের অন্তর্নিহিত ক্ষোভ মাথা চাড়া দিয়ে ওঠে। সেই ক্ষোভ মেটাতে সে প্রায় প্রতিদিনই একটা না একটা খুন করে চলেছে। তবে এসব ব্যাপারে সে এখন খুব সতর্ক হয়েছে। ভুল করেও ঘরের ত্রিসীমানায় ভায়োলেন্স জাতীয় কিছু করে না, পাছে না আবার তার মেয়ে কিছু জেনে যায়। হিরণের মনে হয় সে একদল গরুকে ঘাস খেয়ে পালে। এরা জাবর কাটা ছাড়া আর কোনো কাজ পারে না। একটা মেয়ে মানুষ কি হাওয়ায় মিলিয়ে যাবে নাকি? তাকে খুঁজে পেতে এত দেরি কেন হবে? না হয় হিরণের সব রাগ জমা হয়ে আছে বাণীকে সাহায্য করা সেই সাহায্যকারীর প্রতি। এই মানব সেবাকারীকে খুঁজে পেলে হিরণ সোজা তার গলায় নিজের সংগ্রহের সব থেকে ধারালো চাপাতি চালাবে। অসভ্য কুকুরটার গলার সবগুলো রগ কেটে দিবে। গলাকাটা মুরগির মতো তরপাতে তরপাতে যখন তার আত্মা দেহ ত্যাগ করবে, তখন হিরণ তৃপ্তির ঠেকুর তুলবে। সবেমাত্র বাসায় ফেরা হিরণ জানালার ধারে দাঁড়িয়ে এসব ভাবনায় মশগুল ছিল। সময়টা এখন 3-এর সন্ধ্যা। বাড়ির সীমানার বাহিরে পরিবেশটা দেখতে কেমন ভুতুড়ে লাগছে। বাইরে দুটো ল্যাম্পপোস্ট আজকে নষ্ট হয়ে গিয়েছে। ফলস্বরূপ আধারে ছেয়ে আছে বাড়ির সীমানার বাহিরটা। আচমকা ফোন শব্দ তুলে বেজে উঠতেই হিরণের ভাবনায় ভাটা পড়ে। সে ছাইরাঙা প্যান্টের পকেট হতে ফোন বের করে। অসময়ে শমশের মজুমদারের কল পেয়ে বেশ বিরক্ত অনুভব করে, তবুও কলটা রিসিভ করে সে। ফোনের অপর পাশ হতে শমশের হেসে বলে ওঠে, হিরণ, শুনলাম তোমার খাঁচা থেকে নাকি পাখি উড়ে গিয়েছে। হিরণ ভুরুকুসকে প্রশ্ন করে, তিনি সন্ধ্যাবেলা কি মদ্যপান করেছেন নাকি? কি সব আবল তাবল বকছেন? শমশের মজুমদার হিরণের কথায় খুব একটা গুরুত্ব দেয় না। তিনি নিজের মতো বলে ওঠে, প্রথমে আমি ভেবেছিলাম পাখিটা খুব কুৎসিত দেখতে, কিন্তু এখন এই বাঙালি রূপে দেখে তো আমার মাথায় অন্য চিন্তা আসছে। এত সুন্দর জিনিস তুমি আমার থেকে আড়াল করে রেখেছিলে। হিরণের আচমকা গলার স্বর পরিবর্তন হয়। সে সিরিয়াস গলায় প্রশ্ন করে, যা বলার সরাসরি বলেন। তুমি নিজেই শুনে নাও। মুহূর্তে ফোনের অপর পাশ থেকে ভেসে আসে এক নারী স্বরের চিৎকার। এই স্বর হিরণে খুব পরিচিত। সে সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলে, অদ্ভুত ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ে। শমশের মজুমদার নিজেই আবার বলে ওঠে, শুধুমাত্র জোর করে একটু কোলে বসিয়েছি, এতেই চিৎকার করে আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। তুমি তো ভালো করেই জানো আমার অযথা চিৎকার চেঁচামি করা পছন্দ না। এই পাখির সঙ্গে কি করা যায় বলো তো? হিরণ রাগ সংবরণ করতে পারে না, তেতে উঠে বলে, কুত্তার বাচ্চা, তোর হাত কেটে দিব। কই হাত দিস তুই? আবারও ফোনের ওই পাশ থেকে চিৎকার ভেসে আসে। শমশের মজুমদার বেশ রসালো গলায় বলে ওঠে, এই নরম তুলতুলে শরীর এতদিন একা ভোগ করেছো তুমি, একবারও এই বাপটার কথা মনে পড়েনি? বাপকে অভুক্ত রেখে কিভাবে হজম করলে তুমি? হিরণ আবারও চিৎকার করে ওঠে, খাঙ্কির বাচ্চা, তুই মরবি, আমার হাতেই মরবি। হিরণের চিৎকার এত জোরে ছিল যে তার রুমের দরজার কাছে বন্নি এসে উপস্থিত হলো। কিন্তু পাপার এই ভয়ঙ্কর রূপ আর অজস্র গালিগালাজ শুনে সে ভীত হয়ে পড়ে। ছোট বাচ্চাটা ভয়ে গুটিসুটি মেরে দরজার সঙ্গে লেপ্টে রয়। নিচ থেকে ইবাত এবং একজন হেল্পিং হ্যান্ডও দৌড়ে উঠে আসে হিরণের দরজার কাছে। হিরণের এই রূপ দেখে এবং বন্নিকে দরজার কাছে দেখে ইবাত দ্রুত সেই হেল্পিং হ্যান্ডকে ইশারা করে বন্নিকে এখান থেকে নিয়ে যেতে। হেল্পিং হ্যান্ড মহিলাটা একটা ঢোক গিলে বন্নির হাত ধরে টেনে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। হিরণ তখনও গালিগালাজ করে শমশেরকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। ফোনের অপর পাশে থাকা শমশের তা শুনে হাসে। কুকুরের লেজে সে পা দিয়েছে, কুকুর তো ঘেউ ঘেউ করবেই। সে আর কোনো কথা না বলে ফট করে কলটা কেটে দেয়। হিরণের মাথা বিগড়ে যায় মুহূর্তেই। রাগে সে লাথি মেরে সিঙ্গেল সোফাটা উল্টে ফেলে। অতঃপর দ্রুত বেডসাইড ক্যাবিনেট থেকে একটা রিভলভার বের করে প্যান্টের পেছন দিকে ভরে নেয়। গায়ের কোটটা খুলে ছুঁড়ে ফেলে শার্টের হাতা গোটাতে গোটাতে সে ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। এবার চিন্তিত গলায় জানতে চায় কি হয়েছে। হিরণ কেবল যাওয়ার আগে এতটুকু বলে, শমশের খাঙ্কির বাচ্চা বাণীকে খুঁজে পেয়েছে। আমি অর্ধেক গার্ড সঙ্গে নিয়ে যাচ্ছি। তুমি বাসায় থাকো, বোনের দিকে খেয়াল রাখো। আমার মেয়েকে তোমার ভরসায় রেখে যাচ্ছি। দুহাত এবং পা বাঁধা অবস্থায় সোফার এক কোণে বসে আছে বাণী। তার ঠিক পাশে বসে আছে শমশের মজুমদার, যিনি এক হাতে বাণীর কোমর চেপে ধরে বসে আছেন।
অসভ্য বুড়ো লোকটার স্পর্শ ক্ষণে ক্ষণে বাণীকে আতঙ্কিত করে তুলছে, কিন্তু সে ছটফট করা এবং চিৎকার করা ছাড়া প্রতিহত করার আর কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। বাণীর আতঙ্ক মিশ্রিত চিৎকারে বেশ তৃপ্তি খুঁজে পাচ্ছে শমশের মজুমদার। তিনি সোফায় পায়ের উপর পা তুলে বসে খুব আয়েশ করে অপর হাতে চানাচুর মাখা খেতে ব্যস্ত। বাইরে আকাশ তখন গর্জন তুলে ডাকছে। এমন বাদলা দিনে চানাচুর মাখা খাওয়ার মজাই অন্যরকম। তিনি এক মুঠো চানাচুর বাণীকে দেখিয়ে সাধে, খাবে নাকি বৌমা? খাইয়ে দিব। ছেলে এসে তো পরে বলবে আমি তার বই ঠিকঠাক খাতির যত্ন করিনি। কথাটা বলেই শমশের অশ্লীল ভঙ্গিমা করে হাসিতে ফেটে ওঠে। বাণীর গা গুলিয়ে আসে সেই হাসি দেখে। আক্রোশে সে নিজের দড়ি দিয়ে বাঁধা পা জোড়া তুলেই সোফার সামনে রাখা টি টেবিল বরাবর একটা লাথি মারে। মুহূর্তে টি টেবিলের উপরে কাঁচ এবং চানাচুর মাখা কাচের বাটিটা টাইলস বসানো ফ্লোরে পড়ে ঝনঝন শব্দ তুলে ভেঙে গুড়িয়ে যায়। শমশের মজুমদার কিছু বুঝে ওঠার পূর্বে তার মুখেও একদলা থুতু নিক্ষেপ করে বাণী। শমশের মজুমদারের হাসি মাখা মুখে মুহূর্তেই কালো আধার নামে। তিনি রাগে ফেটে পড়ে এক হাতে বাণীর চুলের মুঠি চেপে ধরে অন্য হাতে তার গালে একটা কষে চড় বসিয়ে বলে, মাগি, তোর এত তেজ? তোর তেজ আমি ছোটামু, দাঁড়া। তোর জামাইয়ের খুব পাংখা গজাইছে, আগের পাংখা কাইটা নেই, পরের তোর তেজ ছোটামু। চড় খেয়েও বাণী দমে না, ফের থুতু ছুঁড়ে মারে শমশেরের মুখে। রাগে এবং বেতৃষ্ণায় শমশের মজুমদারের গা ঘিন ঘিন করে ওঠে। তিনি কিছু করবে তার পূর্বে বাইরে থেকে গাড়ির হর্নের তীক্ষ্ণ শব্দ ভেসে আসে। শমশের একপাল বাণীকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সোজা হয়ে উঠে দাঁড়ায়। গায়ের পাঞ্জাবিটা সামান্য ঝাড়া দিয়ে সোজা হয়ে তাকাতেই দেখে মানিকসহ বেশ কিছু গার্ড দ্রুত লিভিং রুমে প্রবেশ করে সতর্ক অবস্থান জারি করে পিস্তল হাতে প্রস্তুত। তার ঠিক পরপরই গটগট গায়ে প্রবেশ করে হিরণ। তার পেছনে রয়েছে তার ব্যক্তিগত একদল গার্ড। হিরণ সর্বপ্রথম সোফায় বসে থাকা শাড়ি পরিহিতা বাণীর দিকে দৃষ্টিপাত করে, আর সঙ্গে সঙ্গে সে হাতের পিস্তলের স্লাইড পুল করে শমশের মজুমদারের দিকে তা তাক করে ধরে। শমশেরের লোকেরাও দেরি না করে চারদিক থেকে হিরণের দিকে পিস্তল তাক করে ধরে। বাজে না হিরণের লোকেরাও। ট্রিগার চাপার পূর্বে হিরণ এক মুহূর্ত চিন্তা করত না, যদি না এখানে বাণী উপস্থিত না থাকতো। কিন্তু এখন তাকে কিছু করতে হলেও আগে 100 বার ভাবতে হবে। সে ট্রিগার চেপে এখনই শমশেরের বুকে ফায়ার করতে পারে, কিন্তু এতে উভয় পক্ষ থেকে ক্রস ফায়ার হওয়ার সম্ভাবনা নিশ্চিত। সেই ফায়ারিং এর মাঝে বাণী যে গুলিবিদ্ধ হবে না তার কোনো নিশ্চয়তা নেই। হিরণ সেই রিস্ক নিতে রাজি না, তাই সে ক্রুদ্ধ গলায় কেবল বলে, পথ আলাদা আজ থেকে আমাদের। কাজ সম্পর্কিত যত ডিল ছিল আমাদের মধ্যে, সেই সকল চুক্তিতে আমি আর তোয়াক্কা করব না। বাণীকে আমার সাথে যেতে দে। বেঁচে থাকতে চাইলে আর কখনো বাণী কিংবা বহনির আশেপাশে যেন আমি তোকে না দেখি। শমশের মজুমদার পাজামার পকেট হতে একটা রুমাল বের করে মুখটা মুছে নিয়ে হাসতে হাসতে বলে, বৌমার মুখে থুতুতো কি স্বাদ। হিরণের রাগে শরীর গিজগিজ করছে। সে গমগমে গম্ভীর স্বরে বাণীকে শোধায়, গেট আপ বাণী। বাড়ির খানিক পূর্বের তেজ হিরণকে দেখতেই মিয়ে গেছে। সে ভয়ঙ্কর দৃষ্টি তার কলিজায় কাঁপন ধরায়। কি হতে চলেছে ভেবে মনে মনে ততষ্ট সে। কোনটা বেশি উত্তম, শমশের নামে এসভ্য বুড়ো লোকের কাছে হেনস্থা হওয়া, নাকি হিরণের সাহায্যে উদ্ধার হয়ে আবারও তার ভয়ঙ্কর ক্ষোভের শিকার হওয়া? দুটোই বাণীর জন্য অসহনীয়। এর থেকে মরে যাওয়া কি উত্তম নয়? মরে যেত বাণী, বহু পূর্বেই মরে যেত, কিন্তু বন্যির পিছুটান তাকে মরতেও দিচ্ছে না। নিজের মেয়েকে এমন অনিশ্চিত জীবনের মধ্যে একা ছেড়ে দিয়ে মরে গিয়ে মুক্তি লাভের মতো স্বার্থপর বাণী হতে পারবে না। হিরণের রাগের মাত্রা আরো বৃদ্ধি পেতেই সে হাতের নিশানা ঘুরিয়ে শমশেরের এক লোকের পেটের বাম পাশ বরাবর গুলি ছুঁড়ে চেঁচিয়ে ওঠে, আই সেড গেট আপ বাণী। বাণী কেঁপিয়ে ওঠে। ভয়ে সে বলতেও পারে না যে সে উঠতে পারবে না। শাড়ির পাড়ের নিচে তার পা দুটো বাঁধা। আহত লোকটা পেট চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। শমশের মজুমদার সেদিকে ভ্রুক্ষেপ করে না। তিনি এবার সিরিয়াস মুখভাব করে হিরণের চোখে চোখ রেখে বলে, ভুলে যেও না কার বাড়িতে দাঁড়িয়েছ তুমি। বেশি শিয়ানা সাজলে মেরে আমার বাড়ির আঙিনায় বালি চাপা দিয়ে দিলেও কেউ টের পাবে না। আমার খেয়ে পড়ে এখন আমার দিকে ঘেউ ঘেউ করবে, আর আমি তা মেনে নিব। বউসহ যদি এখন থেকে জীবিত বের হতে চাও, তাহলে শুধুমাত্র একটা সিগনেচার করতে হবে। নিজের অস্ত্রের ব্যবসা আমার নামে করে দাও, আমি তোমাকে যেতে দিব, আর কখনো তোমাকে আমাদের প্রয়োজনও পড়বে না।
শমশের ধূর্ত প্ল্যান সম্পর্কে শুনে হিরণ অবাক হয় না। বহুদিন ধরে যে শমশের তার ব্যবসার দিকে নিজের নজর দিয়ে রেখেছে তা হিরণের ভালো করেই জানা আছে। সেটাও জানে শমশের মজুমদারের বলা কথাটা মিথ্যা। একবার সিগনেচার পেয়ে গেলে সে কখনোই হিরণ এবং বাণীকে এখান থেকে জীবিত বের হতে দিবে না। শমশের এবার আচমকাই দ্রুত গতিতে নিজের পাঞ্জাবির পকেট হতে একটা পিস্তল বের করে তা বাণীর মাথায় ঠেকায়, গম্ভীর গলায় শুধায়, তোমার হাতে সময় কম হিরণ, দ্রুত সিদ্ধান্ত নাও, কি চাও? হিরণ একপল বাণীর ভয়ার্ত মুখশ্রী দেখে নিয়ে লিভিং রুমের এক কোণে থাকা ঘড়িতে সময়টা দেখে নেয়। ঘড়ির কাঁটা 6:49 রয়েছে এই মুহূর্তে। তা দেখে হিরণ মৃদু হাসে। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে সে শমশের মজুমদারের দিকে তাকিয়ে বলে, মিথ্যে আশ্বাস দেওয়া বন্ধ কর। আমরা দুজনেই ভালো করে জানি যে আমাকে কিংবা বাণীকে এখান থেকে কখনোই জীবিত যেতে দিবি না তুই। শমশের মজুমদার হিরণের কথা শুনে সামান্য হাসে। ছেলেটা খুব বুদ্ধিমান। হিরণ আবারও বলে ওঠে, আমাদের মধ্যে এই দ্বন্দ্ব নতুন না শমশের মজুমদার। তুই যেমন নিজ স্বার্থে আমার মতো অনাথকে পেলে সুযোগ বুঝে ব্যবহার করেছিস, আমিও ঠিক একইভাবে নিজ স্বার্থে তোর দ্বারা ব্যবহৃত হয়েছি। তোর কি মনে হয় তুই আমাকে নিজের মতো গড়ে তুলেছিস? আমি নিজেকে গড়েছি, আর এতটা শক্তভাবে গড়ে তুলেছি যে এখন আমি তোর থেকেও বেশি ক্ষমতার মালিক। একটা প্রধান আছে না, একই বনে কখনো দুই রাজা থাকতে পারে না। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। এই বনে রাজা শুধু একজনই থাকবে, সে হলাম আমি। হিরণ কথাটা শেষ করতে না করতে লিভিং রুমে প্রবেশের প্রধান দরজা এবং দুই ধারে 4টা জানালার আড়াল হতে গুলিবর্ষণ শুরু হয়। শমশের মজুমদার কিছু বুঝে ওঠার পূর্বে তার অধিকাংশ গার্ড রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি বুঝে উঠতে শমশের ট্রিগার চাপার জন্য উদ্যত হয়, কিন্তু তার পূর্বেই হিরণ তার হাতের বাহু বরাবর ফায়ার করে। ফলস্বরূপ তার হাত থেকে পিস্তল ছিটকে পড়ে। হিরণের লোকেরা যখন বাসার বাহির এবং ভেতর থেকে গুলি ছুটতে ব্যস্ত, হিরণ সেই সুযোগে দ্রুত বাণের দিকে এগিয়ে যায়। শমশের মজুমদার রক্তাক্ত হাত চেপে ধরে পিস্তলের কাছে এগিয়ে যেতে নিলেই হিরণ ফের তার হাঁটু বরাবর গুলি ছুড়ে। শমশের হাঁটু ভেঙে মুহূর্তে ফ্লোরে লুটিয়ে পড়ে। গুলিটা একদম পায়ের হাড়ে গিয়ে লেগেছে। উঠে দাঁড়ানোর কোনো শক্তি খুঁজে পাচ্ছে না সে। হিরণ নিঃশব্দে এগিয়ে বাণীর দড়ি দিয়ে বাঁধা হাত জোড়াকে আগে বাঁধন মুক্ত করে। সঙ্গে সঙ্গে বাণীর হাত চেপে ধরতে বাণী নিচু গলায় বলে, পা ব্যথা। হিরণ তা শুনে ভুরু কুচকে তাকায় বাণীর পায়ের দিকে। বাণী নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিজেই শাড়ির পাড়টা সামান্য উঁচু করে দ্রুত হাতে পায়ের বাঁধন খুলে ফেলে। পা জোড়া মেঝেতে রাখতে নিলেই হিরণ তার পূর্বেই তাকে পাঁচ কোলে তুলে নেয়। ভয়ে বাণী চিৎকার করে ওঠে, হাঁটতে পারবো, নামান। হিরণ প্রত্যুত্তর করে না, বাণীকে নামায়ও না, কেবল শীতল দৃষ্টি নিক্ষেপ করে। বাণীর সঙ্গে সঙ্গেই ভয়ে চুপ হয়ে যায়। বুক ভেঙে কান্না আসছে তার। সব বৃথা গিয়েছে, সব আবার সেই জাহান্নামে ফিরতে হবে তার, আবার সেই নরক যন্ত্রণা সহ্য করতে হবে তার। এত সব ভাবনার মাঝে একটা নাম বাণীর মস্তিষ্কে উকি দেয়, শাহরিয়া দুর্জয়। কোথায় সে? তার কাছে কি বাণীর মেসেজ পৌঁছায়নি, নাকি সে দেশের প্রতি দায়িত্ব পালনে ব্যস্ত? নিজের ভাবনার প্রতি বাণীর করুণা হয়। সে কেন আশা করছে দুর্জয় তাকে সাহায্য করতে আসবে? দুর্জয় কেন আসবে? দেশের প্রতি না হয় দুর্জয়ের দায়িত্ব এবং ভালোবাসা দুটোই আছে, কিন্তু বাণী, তার প্রতি তো দুর্জয়ের দুটোর একটিও নেই। হিরণ নীরবে ভাঙা কাচ মারিয়ে দরজার কাছে যেতেই ইবাদের মুখোমুখি হয়। ইবাদ বাণীকে দেখতে প্রাণখোলা হাসি দিয়ে হিরণকে বলে, স্যার, থ্যাংক গড, লাস্ট মোমেন্টে আমরা প্ল্যান চেঞ্জ করেছি। ব্যাকআপ ছাড়া আপনি এখানে আসলে শমশের স্যার আপনাকে আর ম্যাডামকে জীবিত যেতে দিত না কখনো। হিরণ শান্ত গলায় বলে, শমশের মজুমদারের কি ব্যবস্থা করতে হবে তা তোমার জানা আছে। এখানের কাজ শেষ করে বাড়ি যাও। বৌনিকে কিছু একটা বুঝিয়ে দিয়ে আজকের জন্য সামলে নাও। আমরা আগামীকাল ফিরব। বাণীর সঙ্গে সঙ্গে ভয়ার্থ দৃষ্টি মেলে হিরণের পানে তাকায়। আগামীকাল ফিরবে মানে? আজ তাহলে তারা কোথায় যাবে? ইবাদ প্রশ্ন করে। স্যার, সঙ্গে গার্ড নেবেন না? প্রয়োজন নেই। মিটিং রুম থেকে বের হয়ে বাণীর নাম্বার থেকে আগত 6টা মিসড কল এবং এই 2 বাক্যের মেসেজ দেখে দুর্জয়ের কপালে চিন্তার ছাপ ফুটে ওঠে। সে দ্রুত বাণীর নাম্বার ডায়াল করে, কিন্তু কলটা রিসিভ না হতেই সে পরপর আসার এবং ইলিয়াসের নাম্বারে কল করে। তারাও যখন কল রিসিভ করে না, তখন দুর্জয় দ্রুত প্রস্থানের জন্য পা বাড়াতেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জুলফিকারের নামটা দেখে দুর্জয় তা রিসিভ করে। ফোনের অপর পাশ হতে জুলফিকার তাড়া দিয়ে বলে, দ্রুত সেল নম্বরে থিসে এসো। কথাটুকু বলে জুলফিকার কল কেটে দেয়। দুর্জয় দুপাশে ঘাড় ঘুরিয়ে তাকায়। একটা রাস্তা বাণীর কাছে পৌঁছানোর এবং অন্য রাস্তা সেল নং-এ 3-এ পৌঁছানোর। কোন দিকে পা বাড়াবে সে?
অজানা কারণে বাণীকে নিয়ে অনুভূত ভয় শঙ্কা দুর্জয়ের বুকের ভিতর বুদবুদ করছে। এক মুহূর্ত অপেক্ষা না করে দুর্জয় এক কঠিন সিদ্ধান্ত নেয়। জুলফিকারের নাম্বারটা ডায়াল করে ফোন কানে চেপে ধরে। কলটা রিসিভ হতেই সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, সেল নং A3-তে যে খুব এমার্জেন্সি কোনো কারণে আপনি আমায় ডেকেছেন তা আমি জানি। এই মুহূর্তে সেই এমার্জেন্সি সিচুয়েশনটা সামলানোর জন্য এই হেডকোয়ার্টারে অসংখ্য সেনা উপস্থিত আছে, কিন্তু বানি ইজ হেল্পলেস। শি ইজ ইন এ বিগ ট্রাবল। ওর এমার্জেন্সি কেসটা দেখার জন্য আমি ছাড়া আর কেউ নেই। এই অবস্থায় আমি কাকে চুজ করব? আপনার পারমিশন ছাড়া আমি এক পাও বাড়াবো না। সন্ধ্যা তখন 6টা নাগাদ বাজে। সূর্য ঢলে পড়লেও পশ্চিম আকাশে সূর্যের রক্তিমাভা তখনও ফুটে আছে। নিজের ভূখণ্ড ছেড়ে বহু দেশ ও সমুদ্র অতিক্রম করে সামরিক বাহিনীর হেলিকপ্টারটা ভিন্ন এক ভূখণ্ডে প্রবেশ করেছে বেশ অনেকক্ষণ হলো। স্বচ্ছ কাচের জানালা ভেদ করে স্পেশাল ফোর্সের 3 লেফটেন্যান্টরা যুদ্ধ বিধ্বস্ত এক ভূখণ্ডের পানে তাকায়। যে দেশের বাতাসে মিশে আছে বারুদের গন্ধ, যে দেশের মৃত্যুর মাত্রা অতুলনীয়, যে দেশের প্রায় 1.7 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সম্প্রদায়গুলো ধ্বংস করে ফেলা হয়েছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, পুরো পরিবার এবং গোটা একটা প্রজন্মকে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। রাফি প্রত্যয় এবং হৃদয়ন স্বচক্ষে দেখে এমন একটা ভূখণ্ডকে, যে ভূখণ্ডের জাতির উপর অনাহার নেমে এসেছে। বাস্তব পৃথিবীর এরূপ চিত্র দেখে তিনজনই বাখারা হয়ে পড়েছে। সামনে থেকে পাইলট জানায় আর 7 মিনিট পরেই তারা ফিলিস্তিনের মাটিতে ল্যান্ড করবে। প্রত্যয় রাফাই এবং রেদন মনে মনে প্রস্তুত ব্যতিক্রমী এক অনুভূতির সঙ্গে পরিচিত হতে, স্বচক্ষে ভূখণ্ড চালিত ধ্বংসলীলার চাক্ষুষ সাক্ষী হতে। আচমকা আননোন এক নাম্বার হতে কল পেয়ে ভুরুকুচকে রয় জামিল। তবুও কলটা রিসিভ করে ফোন কানে চেপে ধরতে অপর পাশ হতে গম্ভীর তবে অশান্ত গলা বলে ওঠে, মেজর শাহরিয়ার দুর্জয় বলছি। এক্স্যাক্ট 1 মিনিটের মধ্যে আমি গাড়ি নিয়ে বেরোবো। পথে কোনো চেকিং অথবা কোনো ধরনের বাধা চাইছি না। আই হ্যাভ টু বি সামওয়্যার অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। সেই অনুযায়ী বেরোনোর পথে যেন কোনো ব্যারিকেডের সম্মুখীন আমায় না হতে হয়। দায়িত্বটা আপনাকে সঁপে দিলাম। ক্লিয়ার মাই ওয়ে ইন দিস 1 মিনিট। কথাটুকু বলেই ফোনটাই রেখে দেয় অপর পাশের ব্যক্তি। জামিল বিস্ফোরিত দৃষ্টি মেলে চেয়ে রয় ফোনের পানে। মেজর শাহরিয়ার দুর্জয়, যেই লোকটাকে প্রতিদিন জামিল বড় বড় চোখ মেলেই হেডকোয়ার্টারে প্রবেশ করতে দেখে। রেড রুমে এই লোক বন্দীদের কাছে কিরূপ আতঙ্ক তার সম্পর্কে জামিল টুকটাক শুনেছে, আর তাতেই সে এই লোকটাকে জমের মতন ভয় পায়। আচমকা ভাবনার জগৎ থেকে বেরিয়ে নিজের হাতের ঘড়ির কাঁটার পানে তাকায় জামিল। দুর্জয়ের বেঁধে দেওয়া 1 মিনিট সময়ের মধ্যে কেবল 40 সেকেন্ড অবশিষ্ট রয়েছে। তৎক্ষণাৎ সে চেঁচিয়ে ওঠে, মেজর গাড়ি নিয়ে বের হবেন। ব্যারিকেড সরানোর অর্ডার রয়েছে। গেট ক্লিয়ার করো ফার্স্ট। 30 সেকেন্ড সময় আছে হাতে। শাঁসা শব্দ তুলে কালো রাঙা জিপ গাড়িটা হেডকোয়ার্টার ছেড়ে বেরিয়ে আসে। যত এগোচ্ছে গাড়ির গতিও ততই ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আবার অবস্থা নেহাতি বাজে। অসময়ে ঝড় নামবে বুঝি। স্টিয়ারিংয়ে বলিষ্ঠ ডান হাতটা স্থির রেখে অপর হাতে 3টা নাম্বার পরপর ডায়াল করে চলেছে দুর্জয়। কল হচ্ছে তবু কেউ রিসিভ করছে না। মনটা তো কুগাইছে কেন? ওই মেয়েটা ঠিক আছে তো? প্রশ্নটা মনে উকি দিতে দুর্জয়ের চিন্তিত মুখশ্রী মলিন বর্ণ ধারণ করে। অবচেতন মন নীরব প্রার্থনা চেয়ে বসে। ও যেন সেফ থাকে। মেঝেতে পড়ে রয়েছে একটি রক্তমাংসে গড়া দেহ। সময়ের ব্যবধানে যা এখন লাশ হিসেবে বিবেচিত। জুলফিকার মুস্তফা মুখ কালো করে চেয়ে রয়েছেন সেই লাশের পানে। সেল নং A3-তে কেমন ভুতুড়ে একটা পরিবেশ বিরাজ করছে। আজ সন্ধ্যায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু সে মোটেও স্বাভাবিক নয়, তাই সেলে উপস্থিত সকলেরই জানা। সাদাত থমথমে গলায় বলে ওঠে, কেউ একজন চায় না আমরা সফল হই। সে কেউটা আমাদের মধ্যেই কেউ। জুলফিকার মুস্তফা সাদাতের কথার সঙ্গে একমত। আজ সন্ধ্যার এই ঘটনা তাকে সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। মিটিং শেষ হতেই সাদাত আচমকা কল করে জানায় যে বন্দি টেররিস্টদের মধ্যে একজন এই টেররিস্ট অ্যাটাক জড়িত সকল তথ্য জানাতে রাজি হয়েছে। তবে শর্ত হলো সে কেবল জুলফিকারকে এই ব্যাপারে জানাবে। জুলফিকার সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে রওনা হয় সেলে 3 এর উদ্দেশ্যে। তবে সেলে পৌঁছতেই তিনি দেখে আঘাতে জর্জরিত আতঙ্কবাদীর দেহটা কেমন নিথর হয়ে মাটিতে পড়ে রয়েছে। সাদাতের কাছে তিনি এর ব্যাখ্যা চাইলে সাদাত জানায় আননোন একটা নাম্বার থেকে কল আসায় সে কথা বলতে শুধু কিছু মুহূর্তের জন্য বাহিরে গিয়েছিল, কিন্তু যখন কেউ রেসপন্স করছিল না ফোনের অপর পাশ থেকে, তখন সে ফোন কেটে ভেতরে চলে আসে আর সঙ্গে সঙ্গে দেখে ছেলেটা আর নেই। এই ব্যাপারে সে দায়িত্বরত সবাইকে জিজ্ঞেস করার পর সবাই একাই উত্তর দিয়েছে, কেউ কিছুই জানে না। একজন আশঙ্কা করে বলেছিল যে থেরাপির ডোজটা খুব সম্ভবত বেশি হয়ে গিয়েছিল, তাই ছেলেটা পটল তুলেছে। জুলফিকার চোখ তুলে সাইফ এবং সাদাতের পানে তাকায়। সত্যের এত কাছে পৌঁছে তার না জানতে পারার আক্ষেপ দুজনের মুখে ফুটে আছে। জুলফিকার কেবল থমথমে গলায় বলে, এই ব্যাপারে এখনো কোনো
রিয়্যাক্ট করার দরকার নেই। এমনভাবে ধরো যেন সত্যিই ছেলেটা হাই ডোজ টর্চার সইতে না পেরেই মারা গিয়েছে। দুর্জয় আসুক, মিটিং হবে এই ব্যাপারে। অ্যান্ড ওয়ান মোর থিং, ডোন্ট ট্রাস্ট এনিওয়ান এনিমোর। প্রতারক আমাদের মধ্যেই আছে। দীর্ঘ পথটা গাড়ির তুমুল গতির দরুন অতি স্বল্প সময় পার করে এসেছে দুর্জয়। বাড়ির সীমানার কাছে আসতে সে গাড়িটা ব্রেক কষে দ্রুত পায়ে শূন্য উঠোন পেরিয়ে দরজার কাছে পৌঁছায়। শক্ত কাঠের তৈরি দরজাটার উপর কেমন ঝড় গিয়েছে তা ভাঙা লোকটা দেখে স্পষ্ট আন্দাজ করা যাচ্ছে। দুর্জয়ের শরীর অজানা আশঙ্কায় ছমছমে অনুভব করে। বিদঘুটে আবহাওয়াকে পেছনে ফেলে সে ঘরের ভেতর পা রাখে। পুরো ঘরটা অন্ধকারে নিমজ্জিত। দুর্জয় হাত বাড়িয়ে লিভিং রুম এবং ডাইনিং রুমের লাইটটা জ্বালায়। সতর্ক দৃষ্টি মেলে চারিদিকটা পরখ করে। উহু, সব ঠিকঠাক আছে। ধুকভুক করতে থাকা বুক নিয়ে এবার দুর্জয় ধীর পায়ে বানের থাকা রুমটার দিকে পা বাড়ায়। রুমের দরজার কাছে পা রাখতেই আকাশটায় তীব্র গর্জন করে ঝিলিক দিয়ে দিনের আলোর মতো চারিদিকটা ফর্সা করে তোলে। সেই আলোটা রুমের জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করে রুমটা আলোকিত করে তোলে ক্ষণিকের জন্য। মুহূর্তেই রুমটা ফের অন্ধকারে নিমজ্জিত হয়। সেই ক্ষণিক বজ্রপাতের মুহূর্তে রুমের যে দশা দুর্জয়ের সামনে ভেসে ওঠে তা দেখে তার রক্ত হিম হয়ে আসার কথা, কিন্তু সেরকম কিছু হয় না। বরং দুর্জয় রুমের লাইটটাও জ্বেলে দিয়ে ফের দেখে রুমটাকে। এলোমেলো বিছানার চাদর, ভাঙা আসবাবপত্র, মেঝেতে পড়ে থাকা ফলকাটা ছুরি এবং কয়েক বিন্দু তাজা রক্ত। যেন কোনো ধ্বংসলীলা চলেছে এই রুমে। পরিস্থিতি আন্দাজ করতে অসুবিধা হয় না দুর্জয়ের। তার দৃষ্টি স্থির মেঝেতে পড়ে থাকা ছুরি এবং রক্তের পানে। বাণী যে প্রতিরক্ষার চেষ্টা করেছিল তার জলজান্ত প্রমাণ এই ছুরিটা। কিন্তু ছুরিতে লেপ্টে থাকা এবং মেঝেতে পড়ে থাকা সেই বিন্দু বিন্দু রক্তগুলো তার ঠিক জানা নেই দুর্জয়ের। ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঝেতে এক হাঁটু গেড়ে বসে পড়ে দুর্জয়। এক বিন্দু রক্ত নিজের তর্জনী আঙুলের ডগায় তুলে সেই পানে তাকিয়ে প্রশ্ন করে, কার রক্ত তুমি? বাণী তালুকদারের নাকি অজ্ঞাত কোনো জানোয়ারের? উপরে উপরে দুর্জয় যথেষ্ট ঠান্ডা স্বরে প্রশ্নটুকু উচ্চারণ করলেও ভেতর ভেতর তার হৃদযন্ত্র উন্মাদ আচরণ করছে। হিরণ নামক ওই কালটাকে কখনো দেখেনি দুর্জয়, তবুও লোকটার প্রতি এক বুক ঘৃণা মনে পুষে রেখেছে সে। কাপুরুষটা আবার বাণীর সঙ্গে কি করতে পারে সে আশঙ্কা ক্ষণে ক্ষণেই দুর্জয়কে নিস্তেজ করে তুলছে। সেই নিস্তেজ ভাবটা কিছু মুহূর্তের জন্য তার মস্তিষ্কেও হানা দেয়। তাই তো সে ভুলে বসে অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিন্তু হঠাৎ তা মনে পড়তে সে দ্রুত উঠে দাঁড়ায়। ত্রস্ত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে তাকায় বাড়ির পূর্ব পাশের দেয়ালটার দিকে। সাদা দেয়ালটা আড়াল হয়ে আছে সাদা এবং গোলাপি বাগান বিলাসের বিস্তৃত ডালপালার ফলে। সেই ডালপালার মধ্যে অতি সাবধান এবং আড়ালে লুকায়িত আছে একটা সিসিটিভি ক্যামেরা, যা এক সপ্তাহ পূর্বেই দুর্জয়ের আদেশে ইনস্টল করা হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা এখন শেষ ভরসা। এর সাহায্যে হিরণ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেই কেবল বাণী মিলবে। ভাবনাটুকু মস্তিষ্কে উকি দিতে আচমকা বাড়ির পেছন হতে কিছু শুকনো পাতার মরমরে শব্দ ভেসে আসে। দুর্জয় সতর্ক হয়। কালো রঙের পিস্তলটা হাতে নিয়ে সাবধানে সে বাড়ির পেছন দিকে পৌঁছায়। কিন্তু মাটির উপর মাথা চেপে ইলিয়াসকে উঠে বসতে দেখে সে ডাকে, ইলিয়াস। আচমকা দুর্জয়ের কণ্ঠ শুনে ইলিয়াস বহু কষ্টে ভারী মাথা নিয়ে চোখ তুলে তাকায়। অতঃপর অপরাধী গলায় বলে, স্যার, আই এম সরি। কিছু বুঝে ওঠার আগেই কেউ পেছন থেকে জোরে মাথায় আঘাত করে। আর কিছু মনে নেই আমার। ম্যাম ঠিক আছেন? ও নেই। ঝপঝপিয়ে বৃষ্টি নেমেছে ধারাপটে। গাড়ির ফ্রন্ট সিটে নীরবে বসে থাকা বাণীর মাথা নত, বুকটার শঙ্কায় দুরু দুরু করছে। হিরণ তাকে বাড়ি টানে নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, এই চিন্তাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই অন্য কোথাওটা কোথায় তা বাণীর জানা নেই। তবে সে নিশ্চিত হিরণ এত কিছুর পর বাণীকে আস্ত রাখবে না। এই মুহূর্তে বাসায় গেলে যে বন্যি বাণীর বুকে লেপ্টে রবে তা হিরণ ভালো করেই জানে। তাই হয়তো নিজের খায়েশ মেটানোর জন্যই এই অন্য কোথাও এর আবির্ভাব। বন্যি যেন হিরণের আক্রোশের মাঝে বাধা না হতে পারে সেজন্য এই অভিনব পদ্ধতি। দীর্ঘ হাইওয়ে এবং জঙ্গলের ন্যায় জায়গা পেরিয়ে একটা দোতলা বাসার সামনে এসে গাড়ি থামায় হিরণ। মূল শহর থেকে দূরে শুনশান নীরবতায় আচ্ছন্ন জায়গার মধ্যে এই বাড়িটি হিরণের ব্যক্তিগত প্রপার্টির অংশ। বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য গাড়ির সামনে স্টোর বক্সের ভেতর একটা ছাতা সবসময় মজুদ থাকে। সেখান থেকে কালো রঙা ছাতাটা হাতে নিয়ে তা মেলে গাড়ি ছেড়ে নামে হিরণ। অপর পাশে গিয়ে নীরবে গাড়ির দরজা খুলে ছাতা ধরে দাঁড়িয়ে রয়, অপেক্ষা করে বাণীর বেরিয়ে আসার। বাণীর সময় নেই। মনকে বুঝতেই কেউ তাকে বাঁচাতে আসবে না। কোনো পথ খোলা নেই তার কাছে। আরও একবার হিরণের কাছে বন্দি সে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে বাণী ঝিম ধরা শরীরটাকে টেনে গাড়ি ছেড়ে নামে। হিরণের ধরে রাখা মাথার উপরে ছাতাটাকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সে এলোমেলো পায়ে বাড়ির পথে হাঁটা ধরে। লম্বা শাড়ির আঁচলটা মাটিতে লুটিয়ে রয়েছে।
বানের এমন বেখাপ্পা হাঁটার ধরন দেখে হিরণ দ্রুত গাড়ির দরজা আটকে পায়ের গতি বাড়ায়। এগিয়ে গিয়ে শাড়ির আঁচলটা পিছন হতে নিজের হাতে তুলে নেয়। হাত বাড়িয়ে ছাতাটা আরেকটু মেলে বাণীর মাথার উপর ধরে। বাণী একটুও টু শব্দ করে না। নির্দিষ্ট ব্যাসের ছাতাটা বাণীর উপর ধরার ফলস্বরূপ হিরণ বৃষ্টির হাত থেকে রক্ষা পায় না। কাকভেজা হয়ে ঘরে প্রবেশ করে। ঘরে পা রাখতেই বাণী অত্যন্ত ঠান্ডা গলায় প্রশ্ন করে, শাস্তির পালা তাই না? শাস্তি হিসেবে আমাকে চাই তাই তো? কি করব? ওপরে যাব নাকি এখানে বলুন? কৃতদাসীর জন্য আজ কি অপেক্ষা করছে জানতে আগ্রহী আমি। মলিন মুখের ঠান্ডা স্বরটা হিরণ নীরবে শুনে। অতঃপর দরজা লক করে হাতের ভেজা ছাতাটা ফুলের উপর রেখে বানের দিকে এগিয়ে যায়। বাণী নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে রয়। হিরণ এসে কোনো কথা না বলে বাণীকে পাজা কোলে তুলে উপরের দিকে হাঁটা ধরে। বাণী বাধা দেয় না। ইঞ্জিন চালিত রোবটের ন্যায় নীরব রয়। উপরতলা 3টি বেডরুমের কেবল একটাতেই প্রয়োজনীয় ফার্নিচার রয়েছে। সেই রুমটাতেই বাণীকে নিয়ে প্রবেশ করে হিরণ। বাণীকে বিছানায় নামিয়ে দরজাটা লক করে দেয়। অতঃপর ভেজা কাপড়ে লেদারের সিঙ্গেল সোফাটায় গিয়ে বসে। দৃষ্টি তার বাণীর দিকে নিবদ্ধ। বিছানার উপর পা তুলে হাঁটু মুড়ে বসে রয়েছে দৃষ্টিনত করে রাখা দেহের মালিক। মলিন মুখটা তুলে এক মুহূর্তের জন্য তাকাচ্ছে না হিরণের পানে। হিরণ সেই আশা রাখেও না। নিজের উপর হিরণের স্থির দৃষ্টি না তাকিয়ে অনুভব করতে পারছে বাণী। আর যতবার এই ব্যাপারটা উপলব্ধি করছে ততবারই সে শরীরটা আরো গুটিয়ে নিচ্ছে। সময় গড়ায়। বাণীও মাথা তুলে তাকায় না, আর হিরণও নিজের দৃষ্টি ফেরায় না। এতক্ষণ ধরে বাণী পাথর বনে থাকলেও ধীরে ধীরে তার সত্তা নরম রূপ ধারণ করে। নিজের প্রতি আফসোসে তার বুক ফেটে কান্না পায়। সেই কান্না দমানোর চেষ্টায় সে নিজের ঠোঁটে ঠোঁট চেপে রাখে, কিন্তু তাতেও লাভ হয় না। উল্টো তাতে ঠোঁট জোড়া তার টলমল চোখের সঙ্গে তাল মিলিয়ে মৃদু কেঁপে কেঁপে ওঠে। বিষণ্ণ অনুভূতি যখন সহ্য সীমার বাহিরে চলে যায় তখন দুঃখগুলো নোনা পানি হয়ে টপ টপ করে চোখ ঠিকরে বেরিয়ে আসে। অশ্রুসিক্ত দৃষ্টিনত রেখেই বাণী অস্ফুট বলে ওঠে, মেরে ফেলুন, তবু আমাকে আর ছোবেন না প্লিজ। হিরণ এতক্ষণ বাণীকে পরখ করতে করতে ঘোর ডুব দিয়েছিল। বাণীর কণ্ঠস্বর তার কর্ণকুহরে পৌঁছাতেই সে বলে ওঠে। বাণী একইভাবে দৃষ্টিনত রেখেই শব্দহীন কান্নার দমকে কম্পিত স্বরে বলে। শেষের কথাটুকু বলার সময় বাণী ফুঁফিয়ে ওঠে। হিরণ কিছু বলে না, নীরবে উঠে যায়। নিচ থেকে একটা কাচের গ্লাস ভর্তি পানি এনে তা পানির দিকে এগিয়ে ধরতেই বাণী ক্ষুব্ধ হয়। তীব্র ঘৃণা ভরা ক্রোধে সেই গ্লাসটা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারে হিরণের দিকে। আক্রোশ মিশ্রিত স্বরে বলে, দূরে থাকতে বলেছি না? আচমকা আক্রমণ সামলে ওঠার জন্য হিরণ পাশ ফিরতে নিলেও শেষ রক্ষা হয় না। কাচের গ্লাসটা দ্বারা তীব্র বেগে চোখের একপাশে আঘাত লাগে। মুহূর্তেই হিরণের মস্তিষ্ক এক মুহূর্তের জন্য ব্ল্যাক আউট হয়। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। এক হাতে চোখের পাশটা চেপে ধরতেই উপলব্ধি করে সেখান থেকে গলগলিয়ে তরল রক্ত বের হচ্ছে। এত দূর টের পেতে না পেতেই পরপর 2-3টে তীব্র আঘাত ফের অনুভব করে সে পিঠে। বাণী এখনো থামেনি, আঘাত চালিয়ে যাচ্ছে। বিছানার সাইড ক্যাবিনেটের উপর হতে কাচের তৈরি যে কটা শোপিস পেয়েছে সবগুলো হিরণের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে, আই হেট ইউ। এতদূর বলেই সে ত্রস্ত পায়ে বিছানা ছেড়ে নেমে দরজার দিকে এগিয়ে যেতে নিলেই হিরণ ঝাপসা চোখ ছেড়ে বাড়িকে দরজার সঙ্গে চেপে ধরে। হিসিয়ে বলে, মারো কাটো যা ইচ্ছে করো, তবে বাইরে পা দেওয়ার অনুমতি নেই তোমার। বাণী দুহাতে হিরণের বুকে ধাক্কা মারে, ক্ষুব্ধ স্বরে শুধায়, মারতে পারেন না আপনি? মরতে পারেন না আপনি? মরে আমাকে আর আমার মেয়েকে শান্তি দিতে পারেন না? ওপরওয়ালা কি আপনাকে দেখে না? হিরণ বাড়ির চোখের পানে তাকিয়ে রয়। কোনটার যন্ত্রণা বেশি বুঝতে পারছে না, চোখের পাশের ক্ষতটার নাকি বুকের ক্ষতটার। যন্ত্রণাটুকু মনে লুকিয়ে রেখে সে শীতল গলায় প্রশ্ন করে, আমি মরলে খুশি হবে তুমি? কোনো সন্দেহ আছে তাতে? হিরণ সামান্য ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, সরি, তোমার এই ইচ্ছাটা পূরণ করা সম্ভব নয়। তোমার জন্য আমি মারতে রাজি আছি, তবে মরতে নয়। বহু কিছু পেরিয়ে তোমাকে পেয়েছি, মরে গেলে আফসোস বুকে রয়ে যাবে। বাণী ঠান্ডা গলায় প্রশ্ন ছুড়ে, আপনি আমায় আদৌ পেয়েছেন? ইলিয়াসের কথা মতন বাড়ির সীমানার বাহিরে রাস্তার অপর পাশের ঝোপঝাড়ের আড়ালে কিছুটা খুঁজতেই আহসানকেও চেতনাহীন অবস্থায় খুঁজে পায় দুর্জয়। তাকেও কেউ মাথায় আঘাত করেছিল।
আহত দুজনকে একটা ওভার ডেকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে সে। অতঃপর কাউকে কল করে বলে দরজা জানালার লক ফিক্স করার জন্য লোক সঙ্গে নিয়ে যেন তার দেওয়া অ্যাড্রেসে এসে পৌঁছায়। মেরামত করার লোক এসে পৌঁছাতেই তাকে কাজে লাগিয়ে নিজের গোপন রুমটায় গিয়ে একটা ল্যাপটপ কোলে নিয়ে বসে দুর্জয়। দ্রুত ভঙ্গিতে দুহাত চালিয়ে সিসিটিভি ফুটেজের রেকর্ডিংটা ওপেন করে। রেকর্ডিংটা টেনে টেনে দেখতে থাকে সে। আচমকা একটি জায়গায় এসে ভিডিওর প্লেব্যাক স্পিডটা স্লো করে। গভীর মনোযোগপূর্ণ দৃষ্টিটা দিয়ে মুখ বাঁধা একজনকে ভালো করে পরখ করে। মুখ বাঁধা লোকটা পেছন থেকে এসে উঠোনে দাঁড়িয়ে থাকা ইলিয়াসের মাথায় প্রথমে আঘাত করে। ইলিয়াস মাটিতে লুটিয়ে পড়তেই সে কাউকে কল করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে একটি মাইক্রো গাড়ি এসে থামে সাদা রঙের। গাড়ি হতে নেমে আসে আরো 7-8 জন লোক, প্রত্যেকেই মাস্ক পরিহিত। তারা মিলে ধাক্কিয়ে দরজা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে। তারপর ঠিক 9 মিনিটের মাথায় 3 জন বের হয়ে মাইক্রোতে উঠে বসে। এর পরপরই আরো 2 জন লোক বাণীকে টেনে ঘর থেকে বের করে। 2 ভাউ চেপে ধরে তাকে টেনে হিস্ট্রে নিয়ে যেতে থাকে মাইক্রোর দিকে। দুর্জয় নীরব দৃষ্টি মেলে দেখে বাণীর যথাসম্ভব প্রতিরোধের চেষ্টা। বাণীর চোখে মুখে ফুটে ওঠা ভয়, আতঙ্ক কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। বাণী আশেপাশে কোনো কিছু না পেয়ে নগ্ন পায়ে উঠোনের মাটি খাবলে ধরার চেষ্টা চালাচ্ছে। এই টানা হেঁচড়ার মাঝে বাণীর শাড়ির আঁচলটা অসাবধানতাবশত কাঁধ থেকে পড়ে যায়। অসংলগ্ন দৃশ্যটুকু দেখতেই দুর্জয় অপ্রস্তুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভিডিও টেনে সামনের দিকে যায় সে। বাণীকে মাইক্রোতে তুলে ফেলার পর 3টে লোক ফের উঠোনে ফিরে আসে। তাদের মধ্যে একজনের আদেশ মতো বাকি 2 জন ইলিয়াসকে টেনে বাড়ির পেছন দিকে নিয়ে যায়। অতি দ্রুত কাজটা শেষ করেই তারাও সেই মাইক্রোতে চেপে বসে। দুর্জয় এই পর্যায়ে ভিডিও পজ করে জুম করে মাইক্রোর নাম্বার প্লেটটা দেখার ট্রাই করে, কিন্তু গাড়িটা উঠোনের বাহিরে হওয়ায় নাম্বার প্লেটটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। দুর্জয় ফোন বের করে কারো নাম্বারে কল করে। কলটা রিসিভ হতে সে স্পষ্ট গলায় আদেশ করে, একটা গাড়ির ছবি পাঠাচ্ছি, নাম্বার প্লেট স্পষ্ট নয়। বিকেল 5:37 ঘটনা। ইচ্ছেনগরের কোনো রুট হয়ে গাড়িটা কোথায় গিয়ে পৌঁছেছে সম্পূর্ণ ডিটেলস আমি জানতে চাই। শহরের সকল রোডের সিসিটিভি ফুটেজ চেক করো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, আর কেসটা কনফিডেন্সিয়াল, সেই অনুযায়ী কাজ করো। সময় রাত 9:13। প্রকৃতিতে তখন চলছে প্রলয়কারী তাণ্ডব। বাতাসের প্রকোপে ওয়াশরুমের এক কোণা ছোট্ট জানালার থাই গ্লাসটা কেমন কেঁপে উঠছে একটু পরপরই। নিশি ঝড়ের ডাক এবং জানালার এরকম কেঁপে ওঠার শব্দ শুনে মনে হচ্ছে বুঝি কোনো অশরীরী ডাকছে বাহিরে। প্রকৃতি যখন তাণ্ডবে মত্ত তখন এক ছোট পানি মুখে ছিটিয়ে চোখ তুলে আয়নার পানে তাকায় হিরণ। চোখের পাশে ক্ষতস্থান হতে এখনো তরল রক্ত ঝরছে। সেই রক্ত হিরণের গাল বেয়ে টুপটুপ করে সিঙ্কের উপর পড়ছে। অতঃপর পানির কল হতে বহমান পানির সঙ্গে মিলে যাচ্ছে। হিরণ নীরবে এই দৃশ্যটুকু পরখ করে। এক দীর্ঘশ্বাস ফেলে ফার্স্ট এড বক্স হতে একটা কাঁচির মাথায় কিছুটা তুলো ছিঁড়ে তাটকে সেটা তরল স্যানিটাইজারে ডুবিয়ে আংশিক ভিজিয়ে নেয়। অতঃপর কাঁচির সাহায্যে তুলোটা কাটা জায়গায় ছোঁয়ায় পরিষ্কারের উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে কাটা জায়গাটা এক প্রকার কামড়ে জ্বলে ওঠে, কিন্তু হিরণ সেই যন্ত্রণাটুকু অবলীলায় সহ্য করে নেয়, টু শব্দও করে না। এসব সামান্য কাটাছেঁড়া তাকে যন্ত্রণা দিতে সক্ষম নয়। উল্টো বাড়ির থেকে পাওয়া প্রতিটি আঘাতকেও হিরণ সযত্নে লালন করে। সেগুলো দাগ শরীরে বয়ে বেড়ানোর মাঝেও সে শান্তি পায়। চোখের পাশের ক্ষতটা পরিষ্কার করে সেখানে আপাততের জন্য ব্যান্ডেজ করে নেয় হিরণ। এই কাজটুকু শেষ করে হাত ধোয়ার জন্য সিঙ্কের সামনে সামান্য ঝুঁকতে নিলে পিঠে কিছুটা জ্বালা অনুভব করে সে। সঙ্গে সঙ্গে সে একপাশে ফিরে আয়নার পানে তাকিয়ে রেখে হালকা আকাশি রঙা শার্টের পেছনের দিকটা ভেদ করে লাল রক্ত দেখা যাচ্ছে। হিরণের মনে পড়ে যায় যে বাণীর রাগের বশে যখন কাচের শোপিসগুলো ছুটছিল সেগুলো এসে তার পিঠে লেগেছিল। এতক্ষণ পিঠের দিকে হিরণের মনোযোগ ছিল না বিধায় খেয়াল করেনি সে, কিন্তু এখন খেয়াল হতেই সঙ্গে সঙ্গে সে গায়ের শার্টটা খুলে ফেলে। যতদূর সম্ভব পিঠের ক্ষতটাও পরিষ্কার করে নেয় সে। ফ্রেশ হয়ে অর্ধ উদম দেহ নিয়ে ওয়াশরুম থেকে বের হতে হিরণ আগে এক পল বিছানায় বসে থাকা শাড়ি পরিহিতা নারীকে দেখে নেয়। দেখে নিজের চোখ দুটো জোড়ায়। কলাপাতার ন্যায় সরু দেহতে হালকা জারুল ও সাদা রঙের মিশেলের শাড়িটা খুব মানিয়েছে। হিরণের মনের কোণে এক সুপ্ত ইচ্ছে ছিল জীবনে একবার অন্তত বাণীকে শাড়িতে দেখার, কিন্তু মুখ ফুটে সেই ইচ্ছের কথা কখনো প্রকাশ করা হয়নি তার। আর আজ যখন সেই ইচ্ছে পূরণ হয়েছে তখন চোখ ফেরানো দায়। হুট করে হিরণের খুব জানতে মনে চায় কে সেই ব্যক্তি যার কথায় বাণী শাড়ি পরেছে। বাণী ঘাড় ঘুরিয়ে হিরণকে দেখে। দৃষ্টি স্থির হয় হিরণের চোখের পাশে কাটা জায়গাটায়। সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। পৈশাচিক আনন্দ অনুভব করে সে। বাড়ির হাসি দেখে হিরণ নীরবে সোফায় গিয়ে বসে। এই হাসিটুকু দেখার জন্য আরো 1000টা ঘাত সহ্য করতে রাজি আছে সে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে সে একজনকে কল করে। কাটকাট গলায় প্রশ্ন করে,
বন্নি ঘুমিয়েছে? এতদূর শুনতে বাণী নিশ্চিত হয় ফোনের অপর পাশের ব্যক্তিটা ইবাদ। হিরণ আবারও প্রশ্ন করে, শমশের মজুমদারের ব্যবস্থা করা হয়েছে? তোমার ম্যাডামের সাহায্যকারীর নাম পরিচয় বের করো ওর পেট থেকে। এতটুকু শুনতে বাণী বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকায়। হিরণও বাণীর দিকে তাকিয়েছিল। বাণীকে এমনভাবে তাকাতে দেখেও সামান্য হাসে। সেই হাসি দেখে বাণীর গা জ্বলে যায়। হিরণ ফোন রাখতেই বাণী বলে ওঠে, কেউ সাহায্য করেনি আমাকে। হিরণ ফোন চালাতে চালাতে জবাব দেয়। আচ্ছা। হিরণ যে বাণীর কথা বিশ্বাস করেনি তা বাণী ভালো করেই জানে। সে আবার চেঁচিয়ে ওঠে, বললাম তো আমাকে কেউ সাহায্য করেনি। হিরণ একই ভঙ্গিতে বলে, আচ্ছা। বাণী এবার ক্ষুব্ধ স্বরে বলে, বিশ্বাস করছেন না কেন আমাকে? হিরণ ফোনের দিকে দৃষ্টি স্থির রেখেই জবাব দেয়, ঘুমাও বাণী। বাণী হিরণের কথার তোয়াক্কা করে না। সে ক্ষোভ মিশ্রিত দৃষ্টি নিয়ে হিরণের পানে তাকিয়ে রয়। হিরণ এবার ফোন রেখে চোখ তুলে তাকায়। স্বাভাবিক গলায় বলে, পালানোর আগে এবং কারো সাহায্য নেওয়ার আগে ভাবা উচিত ছিল তোমার। এর দায়ভার আমার না। বাণী ক্রুদ্ধ স্বরে বলে, ঘৃণা করি আপনাকে। হিরণ হাসে বলে, এক এক করে আমাকে ঘৃণা করার কারণগুলো বলো তো, শুনে দেখি তোমার কাছে আমাকে ঘৃণা করার কয়টা কারণ আছে। বাণীর সঙ্গে সঙ্গে বলতে শুরু করে, আমার ভাইয়ের খুনি হিসেবে আপনাকে আমি ঘৃণা করি। হিরণ হাতের আঙুলের সাহায্যে কারণ গণনা শুরু করে। আমাকে জোর করে বন্দি করে রাখার জন্য আপনাকে ঘৃণা করি। আনিসুজ্জামান তালুকদারের থেকে আমাকে পণ্যের মতো কিনে নেওয়ার কারণে আপনাকে আমি ঘৃণা করি। আপনার লাইফস্টাইলের জন্য আপনাকে ঘৃণা করি। ঘরের বাইরে আপনার অনৈতিক কর্মকাণ্ডের জন্য আপনাকে ঘৃণা করি আমি। কাফের আপনি, রবের অস্তিত্বে বিশ্বাস নেই আপনার, তাই ঘৃণা করি। আর আর আমাকে যেই 2 বার রেপ করেছেন সেই জন্য ঘৃণা করি। এতদূর বলে বাণী আর বলার মতো কিছু খুঁজে পায় না। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে সে। হিরণ অবাক হয়ে বলে, মাত্র 7টা কারণ? আমি ভেবেছি 1000টা কারণের লিস্টে ধরিয়ে দিবে তুমি। বাণীর কাছে হিরণকে ঘৃণা করা অগণিত কারণ রয়েছে, কিন্তু আপাতত এই কয়েকটা কারণ বলেই সে নীরব হয়ে গিয়েছে। আর কিছু বলতে ইচ্ছে করছে না তার। হিরণ এবার হেসে বলে, তোমার কাছে আমাকে ঘৃণা করার জন্য 7টা কারণ রয়েছে, অথচ আমার তোমাকে ভালোবাসার পিছনে কোনো কারণই নেই। কি অদ্ভুত। বাণীর এসব কথা শোনার আর ধৈর্য নেই। সে একটা কাঁথা টেনে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ে। মনে নতুন ভয় হানা দিয়েছে তার। এই শমশের নামক লোকটা যদি মুখ খুলে, দুশ্চিন্তা বাণীর বুক কামড়ে ধরে। আরও একবার সে কারো বিপদের কারণ হতে রাজি না। আরও একবার সে কারো মৃত্যুর কারণ হতে রাজি না। হেডকোয়ার্টারে পৌঁছাতেই দুর্জয়কে জুলফিকার কেবিনে ডাকা হয়। দুর্জয় কেবিনে প্রবেশ করতেই দেখে সেখানে আগে থেকেই সাইফ, সাদাত, ফারদিন, জোনায়েত উপস্থিত রয়েছে। দুর্জয়কে দেখতে জুলফিকার থমথমে গলায় বলে, সেল নম্বর 3 থাকা টেররিস্টদের একসাথে ডেথ হয়েছে। দুর্জয় কপাল কুঁচকে তাকায়। এটাই সেই ইমার্জেন্সি কেস। হুট করে একজন বন্দি টেররিস্টের মৃত্যু। বিষয়টা শুনতে যতটা স্বাভাবিক লাগছে, বাস্তবিকভাবে ততটা স্বাভাবিক নয় তা দুর্জয় নিশ্চিত। সে আগ্রহী দৃষ্টি নিয়ে তাকাতে জুলফিকার ফের বলে ওঠে, ওই টেররিস্ট মুখ খুলতে রাজি হয়েছিল, তবে ওর শর্ত ছিল শুধু আমাকেই ও সবটা জানাবে। কিন্তু আমি সেলে পৌঁছে ওকে মৃত অবস্থায় পাই। ক্যান ইউ গেস দ্য সিচুয়েশন সুরজয়? দুর্জয় অকপটে বলে ওঠে, কেউ একজন চায় না আমরা কিছু জানতে পারি। এতটুকু বলেই দুর্জয় ভাবুক স্বরে বলে, আর সেই কেউ একজনটা আমাদের মধ্যেই কেউ। সাহেব ভনিতা ছাড়া বলে ওঠে, স্যার আম সরি স্যার, কিন্তু আমাদের মধ্যে কোনো একজন প্রতারক হলে আমি সন্দেহের তালিকায় সর্বপ্রথম কর্নেল জুবায়ের শিকদার স্যারকে রাখবো। ওনার আচরণ এবং এই কেস রিলেটেড বিভিন্ন ডিসিশন অত্যন্ত সন্দেহজনক স্যার। জুলফিকার এবং দুর্জয় নীরবে সাইফের কথা শুনে। তারা এই ব্যাপারে কোনো প্রতিবাদ করে না, কারণ তাদের মাথায়ও সন্দেহের তালিকায় প্রথমে এই নামটাই এসেছে। সাদাত বলে, আমি লেফটেন্যান্ট সাইফের সঙ্গে একমত। জুলফিকার গলা ছেড়ে বলে ওঠে, মোদ্দা কথা হলো এখন কাউকেই সম্পূর্ণ বিশ্বাস করা যাবে না। এই অপারেশন রিলেটেড প্রতিটা ইনফরমেশন এখন নিজেদের মধ্যেও কনফিডেন্সিয়ালি রাখতে হবে আমাদের। গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন সবার আগে আমি অথবা মেজর দুর্জয় ছাড়া অন্য কাউকে জানাবে না। সাহেব প্রশ্ন করে, স্যার প্রতারক কে সেটা আগে জানা কি বেশি গুরুত্বপূর্ণ না? দুর্জয় স্থির গলায় বলে, একটা
একটা উপায় আছে। জুলফিকার প্রশ্ন করে। কি? দুর্জয় শুধু শান্ত গলায় বলে, সময় মতো প্ল্যান জানিয়ে দিব সবাইকে। এক এক করে সবাই জুলফিকারের কেবিন থেকে প্রস্থান করলে দুর্জয় বেরোনোর জন্য পা বাড়ায়। জুলফিকার সেই মুহূর্তে তাকে পিছু ডাকে। আই নিড টু টক টু ইউ দুর্জয়। ফিনফিনে বাতাস বইছে চারিদিকে। 13 তলা উঁচু দালানের ছাদ হতে রাতের টিমটিমে আলোর শহরটা দেখেছে এক জোড়া চোখ। এই তো আর কিছুক্ষণ, তারপরে এই দালানের নীরবতা ভেঙে যাবে। সবাই মিলে হন্যি হয়ে খুঁজে বেড়াবে এক পাগলকে। পাগলই তো, একা একা কথা বলা, হঠাৎ তীব্র ভয়ে মিয়ে যাওয়া, বিষণ্ণ মনে সারাদিন 4 দেয়ালের মধ্যে বন্দি থাকাটা হয়তো পাগলেরই লক্ষণ। না হয় কি সবাই মিলে তাকে বারবার ধরে বেঁধে ওই সাইকিস্টের কাছে নিত? পাতলা টপের উপর কালো জ্যাকেট আর একটা প্লাজো পরিহিত নারী কায়া নির্ভীক ভঙ্গিতে ছাদের রেলিংয়ে বসে এসবই ভাবছিল। হুট করে এক দমকা হাওয়া এসে তাকে ছুঁয়ে যায়। খুলে রাখা চোখ জোড়ার সঙ্গে সঙ্গে বুঝে আসে, চোখের সামনে ভেসে ওঠে অতীত। যেইবার সে প্রথম ও শেষবারের মতো সিনেমা দেখতে হলে গিয়েছিল, সঙ্গে ছিল ওই প্রেমিকরূপী প্রতারক। সিনেপ্লেক্সে তখন 2013 সালে রিলিজপ্রাপ্ত সিনেমা আশিকি 2 এর জন্য উপচে পড়া ভিড়। 10 বছর আগে রিলিজপ্রাপ্ত একটা রোমান্টিক সিনেমার এত হাইপ দেখে সায়েন্স ফিকশন জনরা প্রেমী রুহি খুব কৌতূহলী ছিল। এত ভিড়ের মধ্যে আব্রাহাম তার হাত চেপে কোল্ড ড্রিঙ্কস সহ হাবিজাবি কিনে সিনেমা হলে প্রবেশ করেছিল। মুভি চলমান অবস্থায় আব্রাহাম কেবল একবার বলেছিল এই মুভির ডিউক বক্স তার খুব প্রিয়। সেদিন রাতে রুহি নিজের ফোনে আশিকি 2 এর সম্পূর্ণ জিউক বক্স ডাউনলোড করে ফেলে। সেই জিউক বক্স প্রেমী রুহির জীবনে আর না থাকলেও জিউক বক্সটা এখনও তার ফোনে রয়ে গিয়েছে। অতীতের ভাবনা ছেড়ে রুহি বর্তমানে ফিরে চোখ খুলে ফোনটা হাতে নিয়ে ডাউনলোড লিস্ট হাতে আব্রাহামের প্রিয় জিউক বক্স প্লে করে নীরবে বসে রয়। আচমকা নিজের পাশে কারো অস্তিত্ব টের পেতেই সে ঘাড় ঘুরিয়ে তাকায়। তার হাতে এক হাত দূরেই রেলিংয়ের উপর কালো টি শার্ট পরিহিত এক যুবক বসে রয়েছে। যুবকের দৃষ্টি রুহির পানে নিবদ্ধ, মুখভঙ্গি নির্লিপ্ত। রুহি সেই নির্লিপ্ত মুখপানে চেয়ে রয় অনেকটাক্ষণ। দুজনের মধ্যে এক অসীম শূন্যতার সমদূরত্ব, যে দূরত্বটা কেবল এক বিষণ্ণতার সুতোয় দুজনকে বেঁধে রেখেছে। রুহি মলিন গলায় প্রশ্ন করে, আমি কি পাগল হয়ে গিয়েছি? নিষ্ঠুর যুবক নিরুত্তর রয়। রুহি উত্তরের অপেক্ষা করে না, সে আপন মনে বলতে থাকে, আম্মু আব্বু শুধু বলে আমি অসুস্থ, সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই নাকি সুস্থ হয়ে যাব, কিন্তু আমি তো জানি আমি সম্পূর্ণ সুস্থ। এবারও সেই যুবক নিরুত্তর রয়। রুহি এবার কণ্ঠে গোপন দীর্ঘ নিঃশ্বাস মিশিয়ে প্রশ্ন ছুড়ে, প্রতারণা করাটা কি খুব জরুরি ছিল? নিষ্প্রভ কণ্ঠে শেষ প্রশ্নটা করে রুহি। সত্যি কখনো ভালোবাসুনি? প্রশ্নটা করার সময় এক করুণ যন্ত্রণা রুহির হৃদয়ে উতাল পাতাল ঢেউ তোলে। অস্তিত্বহীন এই যুবকের অস্তিত্ব তাকে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় সে খুব ঠকেছে, আর এই ঠকানোর দায় বুকে নিয়ে যুবকটা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল। রুহির শেষ প্রশ্নের উত্তর না দিয়ে যুবকটা ফের হাওয়ায় মিলিয়ে যায়। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে রেলিংয়ের উপর উঠে দাঁড়ায়। আর তার একটা গোপন ক্ষত রয়েছে, ঠকে যাওয়ার ক্ষত। এই ক্ষত কখনো সেরে উঠবে না তা রুহি ভালো করেই জানে, কিন্তু এই ক্ষত বয়ে বেড়ানো আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তো জীবনের সঙ্গে সন্ধির ব্যবচ্ছেদ ঘটাতে সে কেবল এক কদম বাড়ায়। পেছনে ফেলে যায় ফোনে প্লে করা গানের বিষণ্ণ সুর। খিলেঙ্গি চাহা বাহারে সাবি মুঝে তু ওয়া পায়েগা, রাহেগি চাহা হামারি ওয়াফা মুঝে তু ওয়াহা পায়েগা, মিলুঙ্গা মে ইস তারা ভাদা রাহা, রাহুঙ্गा संग में सदा भादा रहा, तुझे जीना है मेरा बिना।